বিসমিল্লাহির রহমানির রহিম। ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন সকলকে স্বাগত জানাই। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন সকলেই জানেন ধর্ষণের শিকার হওয়া মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়ার আমাদের মাঝে নাই। তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে। তার প্রেক্ষিতে আজকে এই ভিডিও। প্রথমে আমরা জানবো দেশের প্রচলিত আইনে ধর্ষণের কি শাস্তির বিধান আছে এবং কোন কোন ক্ষেত্রে ধর্ষণের আওতাভুক্ত এবং কোন কোন ক্ষেত্রে ধর্ষণ এবং কি কি করলে ধর্ষণের যে অপরাধ সেটা কমানো সম্ভব। 1860 সালের পেনাল কোডের 375 ধারায় ধর্ষণের সর্বপ্রথম সংজ্ঞা প্রদান করা হয়। সেখানে 5 প্রকারের শারীরিক সম্পর্ককে ধর্ষণের আওতাভুক্ত করা হয় এবং সর্বোচ্চ শাস্তি 376 ধারা অনুযায়ী যাবজ্জীবনের বিধান রাখা হয়েছিল। পরবর্তীতে 2000 সালে যখন নারী ও শিশু নির্যাতন দমন আইন, একটি স্পেশাল আইন তৈরি করা হয়, তখনও সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করা হয়েছিল। পরবর্তীতে 2020 সনে সকলের মনে আছে হয়তোবা সিলেটের এমসি কলেজে এক নবদম্পতি ঘুরতে গিয়ে যাওয়ার পরে স্থানীয় ছাত্রাবাসে আহ, রাতভর পালাক্রমে ধর্ষণের শিকার হয় এবং তারই কিছুদিন পরে নোয়াখালীর সুবর্ণচরে একজন গৃহবধূ পৈশাচিকভাবে ধর্ষণের শিকার হয় এবং তার কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তারই প্রেক্ষিতে সচেতন নাগরিক সমাজের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলনের প্রেক্ষিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাশ করা হয় এবং আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তৎকালীন সময়ে 2020 সনে অ্যামেন্ডমেন্ট আনা হয়। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 32-এর ক ধারা অনুযায়ী আহ, উভয়কেই অর্থাৎ ধর্ষক এবং ধর্ষণের শিকার স্ত্রীলোক বা নারী শিশু উভয়কেই ডিএনএ টেস্ট করার যে বাধ্যবাধকতা ছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই আইনের। তো যাই হোক, পরবর্তীতে এই মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের পরেও তুলনামূলকভাবে ধর্ষণের পরিমাণ কমে নাই, বরং ক্ষেত্রবিশেষ বেড়েছে, এটা স্বীকার করতেই হবে। তাহলে কি দাঁড়ালো? ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসির বিধান কার্যকরের পরেও কেন ধর্ষণের পরিমাণ কমলো না? তো এই ক্ষেত্রে আমার মনে হয় সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতা প্রধানভাবে দায়ী। কারণ একটি ধর্ষণ মামলা তদন্ত 6 মাস, 3 মাস, 4 মাস বা ক্ষেত্র বিশেষ 1 বছর পরেও রিপোর্ট আসে। তো এখানে প্রথমেই আহ, শুরুতে গলতটা দেখা দেয়। পরবর্তীতে যখন মামলার ট্রাইব্যুনালে বিচারের জন্য যায়, সেক্ষেত্রেও অনেক সময় দীর্ঘসূত্রতা তৈরি হয় এবং এটির পেছনে যে এককভাবে শুধু বিচার বিভাগ বা বিচারক দায়ী তা না। সাক্ষী যথাসময়ে আদালতে হাজির না হওয়া, অনেক ক্ষেত্রে আপোষ মীমাংসা হওয়া বা সাক্ষী না দেওয়ার বা সাক্ষীদের উদাসীনতাও অনেক অংশে দায়ী। তো সেই ক্ষেত্রে আমার মতে শুধুমাত্র ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে বিধান কার্যকর রয়েছে অলরেডি, তো এটাই ধর্ষণের অপরাধ কমানোর জন্য মুখ্য ভূমিকা রাখবে বলে মনে হয় না। এটার পাশাপাশি দ্রুত বিচার সম্পন্ন করা, অর্থাৎ চলিত নারী শিশু নির্যাতন দমন আইনের 20 ধারায় যে প্রতি কর্ম দিবসে একটানা বিচার চলবে, সেটি যদি কার্যকর হয় এবং 180 দিনের ভিতরে বিচার কার্যক্রম সমাপ্তের যে আহ, আইনি বিধান আছে সেটা যদি কার্যকর করা হয়, তাহলে ধর্ষণের মাত্রা এবং সংখ্যা উভয়ই কমবে এবং সাথে সাথে সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সরকারি বা বিভিন্ন এনজিও বেসরকারি পর্যায়েও ক্যাম্পেইন করে পাড়া মহল্লা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়াই দেওয়া উচিত সেই ক্ষেত্রে। এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি
দ্রুত বিচার হচ্ছে এবং সর্বোচ্চ সাজা হওয়ার পরে তার ধর্ষকের পরিবারের অন্যান্য সদস্যদের পরিণতি, সব সামগ্রিক বিষয়টা গুলা নিয়েই যদি ব্যাপক হারে ক্যাম্পেইন হয়, তো আমার মনে হয় ধর্ষণের মাত্রা কমবে। অন্যথায় শুধুমাত্র সাজা বাড়িয়েই ধর্ষণের মাত্রা বা ধর্ষণের প্রবণতা কমানো সম্ভব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।